শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আরে কি অবস্থা দেখলি? আজও স্কুল বসেনি হুজুর। হ্যাঁ, বসেনি? শিক্ষকরা সব কালো ব্যাচ পরে স্কুল বাড়ির সামনে মিটিং করছে মাঠটাতে। সে কি, আজও? তুই ঠিক শুনেছিস? আগে হ্যাঁ হুজুর, কানাইয়ের কাছে শুনে আমি নিজে দেখতে গেছিলাম। তারপরে দূর থেকে যা দেখলাম তাতে 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 কি? আরে বল বল, কি দেখেছিস বল। খবরদার জল মেশাবি না যেন। এই না 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 হুজুর, আপনার সামনে কি আর মিথ্যে বলতে পারি? আরে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এই কি দেখলি সেটা বল এবার। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি দেখলাম স্কুল বাড়ির মাঠটা একেবারে লোকে লোকারণ্য। সে কি রে? সকলের জামায় একটা করে কালো ব্যাচ লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ হুজুর, ঠাঁঠা রোদ, তবু তার মধ্যে মাঠে একটা পা রাখার অব্দি জায়গা নেই। আর আরে আর কি বল। হ্যাঁ। আরে বল বল, চুপ করে গেলি কেন? হ্যাঁ, আমাদের এই স্কুলের ওই কালোপানা রোগা লম্বা মাস্টারটা কি করেছে সে? বল বলছি। বলছি ও সবার মাঝখানে দাঁড়িয়ে কিসব যেন বলে যাচ্ছে। আর সবাই হাঁ করে তাকিয়ে আছে, চিৎকার করছে, হাততালি দিচ্ছে। হ্যাঁ, ও সে এক মানে নৈনিত্য কাণ্ড হুজুর। বুঝলাম, কিন্তু আমাদের স্কুলে তো অত লোক নেই। হুজুর তাতে কি, সব কি আমাদের স্কুলের নাকি? মজিলপুর, খয়েরবেড়ি, সূর্যিনগর, মাঠপুকুর সব জায়গা থেকে মাস্টাররা এসছে হুজুর। ওই পিকেটিং না কি বলে সেসব ওখানে করছে। আচ্ছা। ও বাবা, যেন এক গাদা পঙ্গপাল। তা হ্যাঁ রে, আগে আরে কি আগে আগে করছিস? আমাদের হেডমাস্টারকে ওখানে দেখতে পেলি নাকি? তিনি ছিলেন কিনা তা তো ঠিক জানি না। এটা উজবুক কথাকারের একটা কাজ যদি তোকে দিয়ে হয়। আগে বাবু, আমার কি দোষ? লোক পিল পিল করছে, তাদের মাঝখানে কে কোথায় যে সেঁধিয়ে আছে তা বুঝবো কেমন করে? হ্যাঁ, বুঝবো কি করে? কেন একটু সামনে এগিয়ে যেতে পারলি না? সামনে? বাপরে বাপ! কেন কেন কেন? হ্যাঁ, কি ক্ষতি হতো? ও বাবা, তারা সকলে যা মারমুখী হয়ে আছে হুজুর, আপনি যদি দেখতেন। কে কোত্থেকে চিনতে পেরে দুঘা হাতে সুখ করে নিলে তো আমি গেছি। ও বাবা, ওই বাপ মার দেওয়া প্রাণটা নিয়ে পালিয়ে এসছি, এই অনেক। কি বলছিস? বটে, তাহলে আমি একবার। না 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 হুজুর, একদম যাবেন না। এমনিতে ওরা কর্তাদের ওপর হাড়ে চটা, তারপর যদি খোদ আপনাকে দেখতে পায় তাহলে আর রক্ষে থাকবে না। তা অবশ্য ঠিকই বলেছিস, কিন্তু এই নৈরাজ্য তো দিনের পর দিন চলতে দেওয়া যায় না। না না, কিছুতেই না। না না, সে তো ঠিকই। মাস্টাররা সব ছেলে না পড়িয়ে মাঠে ঘাটে বসে হাওয়া খাবে, এ কি মেনে নেওয়া যায়? ঠিক। না না, এর একটা বিহিত তো করতেই হবে। হুজুর, ছোট মুখে একটা বড় কথা কইব, যদি কিছু মনে না করে। বল না, কি বলবি? এত ধানাই পানাই এর কি আছে? বল বল, বলে ফেল। আগে বলছিলাম কি, আপনার ওই বন্ধু ওই উকিল বাবুর সঙ্গে একবার যদি পরামর্শ করে নিতেন, মানে সব দিকটাই আর কি বাঁচিয়ে রাখা। প্রাণকৃষ্ণ, ঠিক আছে, তাকেই না হয় একদিন। শিক্ষকদের শোষণ করা চলবে না। ছাত্রদের নির্যাতন বন্ধ হোক। শুনছেন হুজুর, ওই মিটিংটা বোধহয় এবার শেষ হলো। বাবা কি দাপট, শুনছেন? ওরা আমাকে শুনিয়ে গেল, আমাকে, রায় বাহাদুর অবিনাশ তরফদারকে। আচ্ছা, ওরা আমাকে চ্যালেঞ্জ করছে তো, আমিও দেখে নিচ্ছি। প্রাণকৃষ্ণকে ডেকে নিয়ে আয় অতুল, এক্ষুনি যা। বলবি এটা আমার অর্ডার। এক্ষুনি যা,
এক্ষুনি যা। শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প টিচার। মজিলপুরের রাজমাতা হাই স্কুলের এককালে বেশ নাম ডাক ছিল, এখনো আছে। তবে সেটা ওই নিভে আসার আগে প্রদীপ যেমন জ্বলে ওঠে, অনেকটা সেই রকম। এক সময় এই স্কুলের শিক্ষক আর পড়াশোনার মান নিয়ে 10টা গ্রাম জুড়ে আলোচনা হতো। রায়বাহাদুর অবিনাশ তরফদারের ঠাকুরদার আমলের স্কুল এটা। ঠাকুরদার মাকেই এলাকার লোকে রাজমাতা নামে চিনত, তাই স্কুলের যত্নের কোনো ত্রুটি তিনি করেননি। লোকে বলে এই স্কুলের হেড পণ্ডিত মশাইকে নাকি একেবারে নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলেন তিনি। নবদ্বীপে তিনি নিজে গিয়েছিলেন আনতে। তার আগ্রহ দেখেই নাকি রাজি হয়েছিলেন পণ্ডিত মশাই। তবে সেসব কতকাল আগের কথা। অবিনাশ তরফদারের বাবাও অবশ্য এই রাজমাতা স্কুলের জন্য কিছু জমি জমা দান করেছিলেন, কিন্তু এখন সময় বদলে গেছে। রায়বাহাদুরের এস্টেটে আর আগের মতো সোনা ফলে না। সেখানে একটা স্কুল পোষা মানে হাতি পোষার সামিল। উকিল বন্ধু প্রাণকৃষ্ণ অনেক আগেই রায়বাহাদুরকে সরে আসার পরামর্শ দিয়েও ছিলেন। দেখো, অনেক তো হলো, স্কুলটাকে এবার সরকারের হাতে দিয়ে দাও অবিনাশ। স্কুলটাও বাঁচবে, তুমিও বাঁচবে। কি যে বলো উকিল, এই তোমার উকিলি বুদ্ধি। হ্যাঁ, বলি স্কুল না আমার প্রেস্টিজ, কোনটা আগে বেঁচে থাকা দরকার? স্কুলের ভবিষ্যতের চেয়ে কষ্টে অর্জিত রায়বাহাদুরের প্রেস্টিজের দাম যে অনেক বেশি, আর তাই সেটা বাঁচানোটাই যে যুক্তিসঙ্গত তা উকিল বন্ধুকে বুঝিয়ে দিতে দেরি করেননি অবিনাশ। অগত্যা অবিনাশ তরফদারের তহবিল আর সদিচ্ছার ওপর নির্ভর করেই রাজমাতা হাই স্কুল কখনো ভাসছে, কখনো ডুবছে। স্কুলের সোনার দিন কবেই পেরিয়ে গেছে, এখন তামাও আছে কিনা সন্দেহ। তবে রাজমাতাকে কিছুতেই তামাদি করে দিতে চান না রায়বাহাদুর। যোগ্য আর দক্ষ শিক্ষক ছেড়ে মাঝে মধ্যেই শিক্ষানবিশ দিয়ে পঠন পাঠনের কাজ চালাতে হয়। রায়বাহাদুর অবশ্য মনে করেন যে হাতে বই তুলে নিলে যে কোনো মাস্টারই বিদ্যাসাগর হয়ে উঠতে পারেন, শুধু একটু সদিচ্ছার দরকার। কিন্তু এই সদিচ্ছাটাই আজকাল আর কোথাও দেখতে পান না তিনি। আর রাজমাতা স্কুলেরই বা দোষ কি? গোটা বাংলা জুড়ে যা শুরু হয়েছে, একেবারে মড়ক লেগে গেছে যেন। আরে বাবা, ব্রিটিশ সরকারের সঙ্গে লড়াই করে ছাত্রগুলো বাঁচবে, আর মাস্টারগুলো হয়েছে তেমন। টাকা টাকা করে মাস্টারগুলো সব যেন একেবারে ক্ষেপে উঠেছে। ছাত্রদের কোথায় একটু বোঝাবে, সামলাবে তা না, শিং ভেঙে বাছুরের দলে ঢুকে তারাও সব বিপ্লব করতে লেগে গেছে। তাদের দাবিরও আর শেষ নেই। পলিটিক্স হচ্ছে মরণ দশা, গোটা বাংলায় একেবারে মড়ক লাগিয়ে দিল। রায়বাহাদুর মোটেই শিক্ষকদের এই অবস্থান, বিক্ষোভ এগুলো মেনে নিতে পারেন না। অবশ্য গোটা বাংলা নিয়ে রায়বাহাদুর অবিনাশ তরফদারের খুব একটা কিছু যায় আসে না। তার রাজমাতার মাস্টাররা যে এই উঞ্চ বৃত্তিতে যোগ দিয়েছেন, এটাই অবিনাশবাবুর সব থেকে বড় মাথা ব্যথার কারণ। শশাঙ্ক শেখর মানে স্কুলের হেডমাস্টার মশাই, তিনি কি সত্যিই এদের সামলাতে পারছেন না, নাকি তিনি নিজেও এতে ইন্ধন যোগাচ্ছেন? এই কথাটাই বুঝতে পারেন না অবিনাশ। বেশ গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তার সেক্রেটারি অতুল যে রোগাপানা কালো করে মাস্টারের কথা বলল, তার কথাই ভাবছিলেন তিনি। এমন সময় তার ঘরের বাইরে পায়ের শব্দে চিন্তার সুতো ছিঁড়ে গেল তার। ঘরের বাইরে কারা যেন এসে দাঁড়িয়েছে। রায়বাহাদুর গলা তুলে হাঁক দিলেন, কে কে ওখানে? আগে আমি হুজুর, ওই উকিল বাবুকে নিয়ে এসছি। আহা, তা বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে নিয়ে আয়। উফ, তোকে নিয়ে আর পারি না। এসো এসো প্রাণকৃষ্ণ, এসো এসো, ভেতরে এসো। এই রোদে তোমাকে ছুটে আসতে হলো।
আসলে আমার দরকারটা এমনই যে হ্যাঁ, সবটা শুনেছি রায় বাহাদুর। আচ্ছা, অতুলের মুখেই সব শুনলাম, এমনকি তোমার ওই অর্ডারের কথাটাও শুনেছি। ওটা ওটা মুখ ফসকে, মানে কিরকম টেনশন বুঝতে পারছো তো। আসলে কাজের ভিড়ে তুমি যদি না আসো, তাই আর কি। কি জানো তো, সুন্দরবনে থেকে কেউ কি আর বাঘের সঙ্গে বিবাদ করে রায় বাহাদুর? এই প্রাণকৃষ্ণ অত বোকা নয়। তা যাকে যাক, বলো দেখি তোমার সমস্যাটার কথা বলো এবার। আরে বাবার, সমস্যা কি আর একটা? ওই যে মাস্টারের দল আজও অলক্ষ্যে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে গেছে, শুনেছ তো? দেখো, শুধু তোমার বাড়ির সামনে নয়, সারা বাংলা জুড়ে ওরা স্লোগান দিচ্ছে। কলকাতায় ছাত্রদের মিছিলে গুলি চলেছে। কেন, শোনোনি সে কথা? হ্যাঁ, আরে রাখো তো তোমার বাংলা। আমার মজিলপুরে এসব চলবে না, ব্যাস। যেখানে যা হচ্ছে হোক, আমার কিচ্ছু যায় আসে না, বুঝলে? কিন্তু আমার এই শান্তশিষ্ট জায়গাটাকে ওরা খেপিয়ে তুলবে, না না, এটা কিন্তু কোনোভাবে হতে দেওয়া যায় না। আমি মেনে নেব না। শোনো শোনো, মাথা গরম করো না, ঠান্ডা হও। বাংলা জুড়ে এই যে একটা বিরাট আন্দোলন চলছে। আন্দোলন? কিসের আন্দোলন? শিক্ষকরা, মানে আমাকে বলো দেখি, এই শিক্ষকরা কি কারখানা লেবার না ধাঙর? মাঝ রাস্তায় বসে পড়বে, স্ট্রাইক করবে, গা জ্বালানো বক্তৃতা দেবে, কি ভেবেছে কি? হ্যাঁ, দেখো আজকাল যা রীতি। হাসালে প্রাণকৃষ্ণ, তুমি হাসালে। আবার কোন দেশের রীতি বাপু? হ্যাঁ, এই শিক্ষকরা বেয়ারা ছাত্রদের পিটিয়ে সোজা করবে তা না। বাপের জন্মে এসব শুনিনি, বুঝলে? এসব বাপের জন্মে শুনিনি। না না, এগুলো কিন্তু আমি বরদাস্ত করতে পারবো না প্রাণকৃষ্ণ, কিছুতেই না। বেশ, তাহলে কি করতে চাও তুমি? তাহলে এই মাস্টারগুলোকে যে খেপিয়ে বেড়াচ্ছে, সেই পালের গোদাটাকে একবার খুঁজে বার করতে পারলে ওটাকে আমি শুলে চড়াবো, বুঝলে উকিল? শুলে চড়াবো। তবে গিয়ে আমার নাম রায় বাহাদুর অবিনাশ তরফদার। এ কাজ কে করছে তা তুমি জানো? খবর একটা পেয়েছি বটে, সেই এখানকারই ছেলে। সে খবর যদি সত্যি হয়, তাহলে তাকে তুমি কিছুই করবে না। হ্যাঁ, অন্তত প্রকাশ্যে কিচ্ছু করবে না। কি বলছো? আমারই খেয়ে আমারই দাড়ি ওপড়াবে, আর তুমি বলছো? দেখো, আমি ঠিকই বলছি। শুধু তোমার বন্ধু হিসেবে নয়, উকিল হিসেবেও আমাকে ডেকে পাঠিয়েছ তো? হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে আমার কথা আমি বলে যাচ্ছি, এবার শুনবে কি না তা তুমি ঠিক করো। আচ্ছা বেশ, বলো, শুনছি। লোহা গরম থাকতে থাকতে তাকে ঘা মারতে হয়, এই প্রবাদে বিশ্বাস করেন রায়বাহাদুর। কিন্তু উকিল প্রাণকৃষ্ণ একেবারে উল্টো পরামর্শটাই তাকে দিয়ে গেলেন। বলে গেলেন গরম লোহাকে ঠান্ডা হওয়ার সময় দিতে হবে, আর সেই জন্য গোটা বাংলার আন্দোলন থেকে মজিলপুরকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। না হলে শয়ে শয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একা রায়বাহাদুর কিচ্ছুটি করতে পারবেন না। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এদিকে ছাত্ররা উত্তাল হয়ে আছে। মিটিং, মিছিল, পিকেটিং, ধর্না এখন রোজকার ব্যাপার। তার উপর ছাত্রদের একটা মিছিলে গুলি চালিয়েছে ব্রিটিশ পুলিশ। এবার ছাত্রদের পিছনে এসে দাঁড়িয়েছে গোটা শিক্ষক সমাজ। সেই অপরাধে শাসকের লাথি এসে পড়েছে শিক্ষকদের পেটে। আন্দোলন আরও উত্তাল হয়ে উঠেছে। কিন্তু বাংলার অন্য সব ভুখা মাস্টারদের থেকে রাজমাতা হাই স্কুলের শিক্ষকদের আগে আলাদা করাটা জরুরি। কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়, সেটা রায়বাহাদুর ভালোই জানেন। মজিলপুরের এই রাজমাতা হাই স্কুল তাঁর টাকায় খেয়ে পড়ে থাকে, তাই রাজার সম্মানটা এখনো তিনি পান। তার ওপর তাঁর মতো রায়বাহাদুররা সাহেবদের বেশ একটু কাছের লোক, নইলে জমিদারি চালাচ্ছেন কি করে? তার রাজমাতা স্কুলের হেডমাস্টার মশাই শশাঙ্ক শেখর এখনও তাঁর দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারেন না।
এই শশাঙ্ক শেখরের জ্ঞান একেবারে আকাশ ছোঁয়া না হোক, তার বিনয়টা রায়বাহাদুরের বড় পছন্দের। তাই অন্য যোগ্য পণ্ডিত থাকলেও শশাঙ্ককেই হেডমাস্টার করে রেখেছেন তিনি। তাতে যারা চলে গেছে তাদের নিয়ে অবিনাশ তরফদারের কোনো আফসোস নেই। এই শশাঙ্ক মাস্টার যতদিন থাকবেন ততদিন রাজমাতার মাথা যে উঁচু হবে না, রায়বাহাদুর সে কথা জানেন। কিন্তু শশাঙ্ক মাস্টারের জামাই গিরিনকে নিয়েই রায়বাহাদুরের চিন্তাটা একটু বেশি। গিরিনও রাজমাতা স্কুলে পড়ায়, ছেলেটাকে প্রথম থেকেই কেন জানি সহ্য করতে পারেন না তিনি। শশাঙ্ক শেখরের খাতিরে কিছু বলতেও পারেননি, স্কুলে চাকরি দিয়েছিলেন নিজের অনিচ্ছা সত্ত্বেও। তবে কানা ঘুষ হয়ে অনেক কিছু শুনতে পাচ্ছিলেন রায়বাহাদুর। আর আজ অতুলের কাছ থেকে যা শুনলেন, তারপর থেকে ওই গিরিন মাস্টারের বিরুদ্ধে তার মনটা যেন আরও বিষিয়ে উঠেছে। কিন্তু সবটা নিজের চোখে না দেখে আর কিচ্ছু ভাবতে রাজি নন রায়বাহাদুর। তবে আপাতত উকিলবাবুর পরামর্শটা বেশ মনে ধরেছে তার। দেখো, আমার মনে হয় লোকগুলোর কাছে একবার নিজে গিয়ে দাঁড়াও। কেমন? ওরা যত পারে মাইকে চেঁচাক, তুমি না হয় অমাইক ব্যবহার করো। দেখো না কোথাকার জল কোথায় গড়ায়। শনিবার দিনটায় স্কুলের হাফ ছুটি থাকে। আগামী শনিবার ছাত্ররা চলে গেলে মাস্টারদের নিয়ে বসবেন রায়বাহাদুর। এই মর্মে অতুলকে দিয়ে রাজমাতা স্কুলের হেডমাস্টারের নামে একটা চিঠি পাঠালেন তিনি। রায়বাহাদুরের চিঠি আসতেই স্টাফ রুমে বেশ একটা চাঞ্চল্য দেখা দিল। রায়বাহাদুর আসছেন এতদিন পরে হঠাৎ? আবার কি নতুন কোনো চক্কর না খেয়ে শ্রীধর? কি বলো? আরে চক্করের কথা রাখো তো বড়দা, এমনিতেই যা চক্কর চলছে, এর বাইরে আবার নতুন চক্কর কি হবে শুনি? গত 3 মাস হয়ে গেল, ঠিকঠাক মাইনে পাইনি, সে খেয়াল আছে? আমার তো আর বাবার জমিদারি আছে কিনা শ্রীধর ভাইয়া, তাই মাইনে না পাওয়ার ব্যাপারটা মনে আর থাকবে কি করে? না তা বলিনি, বলছিলাম যে রায়বাহাদুর আসুন তাতে ক্ষতি নেই, আমাদের মাইনেটা এসে গেলে আরো ভালো হতো বোধহয়। আচ্ছা, হেডমাস্টার মশাইকে দিয়ে একটা চিঠি পাঠালে হয় না? না মানে শনিবারের এখনো তো 3 দিন। আরে ধুর ভাইয়া, কার নাম নিচ্ছ হে? হ্যাঁ, সারাক্ষণ পিছন পিছন হাত কচলাবে না আমাদের কথা বলবে? ধুস, নিজেদের দাবিটা নিজেদেরই আদায় করতে হবে, বুঝলে? কি হাসছো যে? এতে হাসির কি হলো? হ্যাঁ, দাবি আদায়? শোনো ভাইয়া, রায়বাহাদুর এলে তুমি ওই নেতানো মুড়ি হয়ে যাবে। দেখবো তখন তোমার আগুন কোথায় থাকে দেখবো। জন্ম থেকে তো এই মজিলপুর ছেড়ে অন্য কোথাও যায়নি কি না, বউ ছেলে সংসার, এই বয়সে আর অন্য কোথায় যাবো বলো দেখি? হ্যাঁ, এই আকালের বাজারে কাজই বা কোথায় আছে? রায়বাহাদুর আমাদের এই দুর্বলতারই ফায়দা তুলছে, নইলে ইয়ার দোষদের পুষতে হাতির খোরাকি খরচা করে। আর যত অভাব শুধু মাস্টারদের বেলায়। গত 2 হপ্তাহ ধরে ছেলেটা জ্বর, ভালো ডাক্তার দেখানোর পয়সা নেই, পাচন টাচন যা পারি। সে কি শ্রীধর, 2 হপ্তাহ ধরে জ্বর, আর তুমি কি না? তাছাড়া কি করবে? শ্রীধরদার আর কি বা করার আছে? গিরিন, একটু চুপ করো। কেন চুপ করবো কেন? ছেলেকে শ্রীধরদা কি শহরে নিয়ে যাবে? হাসপাতালে? নিজেকে আর বৌদিকে বাঁধা দিলেও বোধহয় সেই টাকাটা উঠবে না। গিরিন, যা পারো একটা বলে দিলেই হলো। শ্রীধরের থেকে তুমি বয়সে অনেকটাই। আরে রাখুন তো বয়স, অভাব দরজায় এসে দাঁড়ালে জীবনের দড়ি নিয়ে ঠাকুরদার নাতি টানাটানি করে, বুঝলেন? বয়স। তোমার বাবা এখন কেমন আছেন গিরিন? তার কথা বাদ দিন, 3 কাল গিয়ে 1 কালে ঠেকা একটা মানুষ আর সদ্য ফোঁটা কুড়ির মধ্যে অনেক তফাৎ আছে দাদা। আচ্ছা, বৌদির হাতের, কানের বা গলার কোথাও আর কিছু বাকি নেই শ্রীধরদা? না গিরিন, তুমি আর এ নিয়ে ভেবো না। পারলে আমি আপনাকে কিছু দিয়ে সাহায্য করতাম, কিন্তু হাতটা একেবারে খালি।
তাই আর তুমি ভেবো না গিরিন, আমি না হয় কোনো রকমে তবে বলছিলাম কি, এই তোমার ব্যাপারে না বোধহয় রায় বাহাদুর কিছু শুনে থাকবেন, বুঝলে? সেদিনের মিটিংয়ে ওর খোঁচরটাকে যেন দেখলাম বলে মনে হলো। একটু সাবধানে থেকো ভাই। দেখি দেখি কতদূর সাবধানে থাকা যায়। গিরিন ছেলেটি এই রাজমাতা হাই স্কুলে অঙ্ক শেখায়। মাস্টার হিসেবে সে বেশ ভালো, তবে নিজের জীবনের অঙ্কটাই এখনো পর্যন্ত মেলাতে পারেনি সে। হেডমাস্টার শশাঙ্ক শেখরের জামাই এই গিরিন মাস্টারকে রায়বাহাদুর খুব একটা পছন্দ করেন না, যে তার কারণ ছেলেটি একটু ঘাড় বেঁকা। গিরিন সম্পর্কে এই ধারণাটাই তার মনে বদ্ধমূল হয়ে আছে। ছেলেটা তার শ্বশুরের মতো নয়। গিরিন সরাসরি কোনোদিন রায়বাহাদুরকে অপমান করেনি ঠিকই, মাথা নিচু করে সামনে দাঁড়িয়ে থেকেছে সব সময়, তবু তার ওই নিঃশব্দ ভঙ্গিটা যেন রায়বাহাদুরের ঠিক সহ্য হয় না। এদিকে গিরিন মাস্টারকে স্কুলের ছাত্ররা কিন্তু বেশ পছন্দ করে, তবে না, শুধু পড়ানোর জন্য হতেই পারে না। রায়বাহাদুরের ধারণা এই গিরিন মাস্টার ছাত্রদের কাঁচা মগজে নিঃশব্দে বিষ ভরে চলেছে। পলিটিক্সকে বিষের চেয়ে আর বেশি কিছু ভাবতে পারেন না রায়বাহাদুর। রায়বাহাদুরের মনটা আবার তেতো হয়ে যাচ্ছে। না, গিরিনের কথা ভেবে নিজের মেজাজ হারানোর চেয়ে শনিবারের মিটিংটা তার পক্ষে অনেক বেশি জরুরি। সেইটা নিয়ে এবার তাকে ভাবতেই হবে। সেদিন স্কুলে গিয়ে কি কথা বলবেন তিনি, সেগুলো নিয়েই এবার ভাবতে শুরু করলেন তিনি। যে কটু কথাগুলো তিনি বলতে চান, সেগুলো বেশ মিষ্টি মিষ্টি করে মাস্টারদের পড়িয়ে আসতে হবে। অন্য সময় হলে রায়বাহাদুরকে এত কিছু ভাবতেই হতো না, কিন্তু এখন সারা বাংলা জুড়ে মাস্টাররা যেভাবে জোট বাঁধছে, তাতে একটু সাবধান না হলে যে তার বিপদ আছে, সেটা রায়বাহাদুর জানেন। শনিবার বেলা 12টা নাগাদ রায়বাহাদুরের ফিটন গাড়িটা রাজমাতা স্কুলের সামনে এসে দাঁড়ালো। সঙ্গে এসেছে অতুল। মোটর গাড়িতেও আসা যেত, তবে এই ঘোড়ায় টানা ফিটনটা ছাড়া রাজা সাজা যায় না, তাই ঘোড়াগুলোর আদর আর কদর দুটোই একটু বেশি। রায়বাহাদুরের ফিটন স্কুলের গেটে এসে দাঁড়াতেই হেডমাস্টার শশাঙ্ক শেখর এগিয়ে গেলেন তার দিকে। আসুন আসুন রায়বাহাদুর, আসুন আসুন আসুন। কতদিন পর আপনার পায়ের ধুলে পড়লো বলুন তো। তা আপনার শরীর ভালো আছে তো? আর আপনাদের জ্বালায় কি আর সেসব ভালো থাকার জো আছে শশাঙ্ক বাবু? না, আসলে আজকাল তো অল্পেই কেমন বুক ধরফর করে। ও মা, সে কি কথা? হ্যাঁ, কি আর করি বলুন, স্কুলের জন্য ভেবে ভেবে আমার কি জানেন, বাপ পিতামোর নামটা শেষে আমার হাতেই ডুববে। এই আক্ষেপ আমি কোথায় রাখবো বলুন তো? কি যে বলেন স্যার, না না না, আপনি যে স্কুলের মাথা, সেই স্কুল ডুববে কি? না না না, তা কখনোই হতে পারে না। এই কে আছিস? রায়বাহাদুরের জন্য একটু শরবত আর মিষ্টি নিয়ে আয়। আসুন স্যার, আসুন, একটু বসবেন, আসুন। সত্যি যা গরম পড়েছে এবছর। গরমটা চারিদিকে বেশ ভালোই দেখছি। স্যার শরবত। ওসব শরবত টরবত থাক। ওমা, কেন? মাস্টারমশাইদের খবর দিয়েছেন তো শশাঙ্ক বাবু? আগে হ্যাঁ, খবর দিয়েছি রায়বাহাদুর মশাই। বেশ বেশ। আসলে কটা কথা বলবো বলে আশা। আমাকে আবার সদরে যেতে হবে, হাতে অনেক কাজ তো। কি জানেন, আজ আসতাম না। ও, নেহাত আপনাদের কথা ভেবে ছটফট করছি, তাই। আগে আপনি না ভাবলে আর কে ভাববে বলুন তো? দালানের যেখানে প্রেয়ার হয়, তার সামনের দিকের বেশ কিছুটা অংশের মাথায় টিনের চাল আছে। সেখান থেকে স্কুল বাড়ির মাঠ, বাগান, গাছপালা সবটা দেখা যায়। সেখানেই একটা চেয়ার নিয়ে বসলেন রায়বাহাদুর। বাকি মাস্টাররাও তাকে ঘিরে কেউ দাঁড়ালো, কেউ বসল। রায়বাহাদুরের পাশের চেয়ারে শশাঙ্ক শেখর, এই স্কুলের হেডমাস্টার তিনি। আর মাস্টারদের একেবারে শেষের সারিতে
দাঁড়িয়ে আছে গিরিন। সবকটা মুখের দিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিলেন রায়বাহাদুর। তারপর গলা খাঁখারি দিয়ে বললেন, আচ্ছা, আপনারা বুনো রামনাথের নাম শুনেছেন? কি হলো, কেউ শোনেননি? শশাঙ্ক বাবু, আপনি? আমি মানে ইয়ে স্যার, হ্যাঁ, উনি তো মস্ত বড় পণ্ডিত মানুষ। ভুল বললেন শশাঙ্ক বাবু, ভুল ভুল। শুধু পণ্ডিত মানুষ বললে কিছু বোঝায় না। তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। তার ধ্যান, জ্ঞান, স্বপ্ন, সাধনা এই সব দিয়ে তিল তিল করে ছাত্র তৈরি করেছেন বুনো রামনাথ। তা ঠিক, ঠিকই বলেছেন। জানেন, তার মাথার চাল ফুটো, পেটের ভাতে কাঁকড়, পরনের জামায় তাপ্পি, কিন্তু তার কোনো দিকে হুঁশ নেই। যথার্থ বলেছেন। তার লক্ষ্য সেই একই। কি বলুন তো শশাঙ্কবাবু? আগে ছাত্রদের ভবিষ্যৎ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন হেডমাস্টার মশাই। নিজের গোটা জীবনটাই শিক্ষার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন এই রামনাথ পণ্ডিত। একদমই তাই। আসলে কি জানেন তো, সরস্বতীর সাধনা যারা করেন তারা কখনোই লক্ষ্মীর আশায় থাকেন না। দেশের ভবিষ্যৎ মেরুদণ্ড তৈরি করেছেন তারা, মেরুদণ্ড। ঠিকই। বুঝতে পারছেন আপনাদের জায়গাটা কোথায়? বুঝতে পারছেন শশাঙ্কবাবু? আগে তা তো বটেই, তা তো বটেই। যাদের আসন ওই ওপরে, ওই ধ্রুব তারার জায়গায় হওয়ার কথা, তারা কিনা নিজেদের অসভ্য ধাঙর মজুরদের জায়গায় নামিয়ে আনছেন। ছি 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 ছি, এটা তো আমি ভাবতেও পারছি না। জানবেন জানবেন, আপনারা এই জাতির আদর্শ, স্বপ্ন, সম্পদ। আপনারা একটা জাতির মাথার ছাদ। নিজেদের নামিয়ে আনার আগে একবারও কি আপনাদের পা কাঁপলো না? মাথা ঘুরলো না? বুকটা ধরাস ধরাস করে উঠলো না? আচ্ছা, আপনাদের দেখে এই ছাত্ররা কি শিখবে বলুন তো? না মানে কি হলো, আপনারা কিছু বলুন। কি বড়দা মাস্টার, শ্রীধর বাবু? আমরা মানে আমরা আর কি? হ্যাঁ, কি আর বলবো। হ্যাঁ মানে তা যা বলেছেন। কি কি হলো শশাঙ্ক বাবু, কথাটা কি কিছু ভুল বললাম? হ্যাঁ, না মানে মানে মোটেই না, এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, তবে শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কেউ কি আমরা ভুলতে পারি? হ্যাঁ, আমি আর এর বেশি কি বলতে পারি বলুন? বয়স হয়েছে, বেশি কথা বলতে গেলে এখন কেমন বুকটা ধরফর করে। তাই নিজের ঘরেই চুপচাপ বসে থাকি। কিন্তু এই শিক্ষকদের নৈতিক অধঃপতন দেখলে না না, নিজেকে আর সামলাতে পারি না। সেই জন্যই আশা আর কি। হ্যাঁ, তা তো আসবেনি, আপনি হলেন আমাদের অভিভাবক। আচ্ছা বেশ, তাহলে ওই কথাই রইল। আপনারা সকলে সুখে শান্তিতে থাকুন, মন দিয়ে ছাত্র পড়ান। আগে আগে এই রাজমাতা হাই স্কুলের মুখ আরো উজ্জ্বল করুন, কেমন? আচ্ছা আচ্ছা, তবে আসি শশাঙ্ক বাবু। আগে আসুন রায় বাহাদুর, চলুন আমি আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। আচ্ছা আসুন। সাবধানে, এখানের ঘাসগুলো একটু বড় হয়ে গেছে, মানে ওই কাটানো হয়নি আর কি। দেখুন শশাঙ্ক বাবু, স্কুলের রিপোর্ট কিন্তু ভালো নয়, একটু দেখবেন কেমন? হ্যাঁ স্যার, দেখছি। আসলে একটু প্রেশারে আছে কি না, মানে ওই গত মাসের মাইনেটার জন্য একটু মানে দিনকাল যেরকম পড়েছে জানেনই তো, সংসার চালানোই এখন। বলছি যে মাইনেটা যদি মিটিয়ে দিতেন রায় বাহাদুর, তবে
আচ্ছা, এই উস্কানিটা কে দিচ্ছে জানেন? উস্কানি? কিসের? এই টিচারদের খেপিয়ে তুলছে কে? হ্যাঁ? এখান থেকেই তো উস্কানি আসছে শুনলাম। না মানে, আর আলাদা করে কে এসব করবে? দেশ জুড়েই তো যা চলছে, বাপ রে বাপ, লেখাপড়া একবারে লাটে উঠলো দেখছি। তা অবশ্য চলছে, পলিটিক্স পলিটিক্স। আচ্ছা, এই গিরিন নাকি খুব পলিটিক্স করে বেড়াচ্ছে। না না রায় বাহাদুর, এইসব করার মতো ছেলে ও নয়। তাছাড়া ওরা সময় কোথায় বলুন? সময় নেই বলছেন? না স্যার, বাড়িতে অতগুলো লোক, তাদের খাওয়াতে পড়াতেই তো, কি আর বলি, এই বাজারে মানে। তাহলে করে না বলছেন? না স্যার, একদম করে না। তবে ওই আর কি, কাঁচা বয়স তো, মিটিং টিটিং হলে একটু শুনতে চায়, ওই অবধি। তাছাড়া পলিটিক্সকে এই রাজমাতা স্কুলের চৌকাট পেরোতে দিইনি আমি। এটা রায় বাহাদুরের স্কুল, এখানে ওসব চলবে না, আমি স্পষ্ট বলে দিয়েছি। তাহলে এই দিন চারেক আগে স্কুলের মাঠে কি হচ্ছিল শশাঙ্ক বাবু? ফুটবল ম্যাচ? হ্যাঁ, শুনলাম যেন কারা সব স্ট্রাইক করেছে, তারপর এই মাঠেই নাকি মিটিং বসেছে। হ্যাঁ, আপনি সেদিন ছিলেন না? আগে কি সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয়, একটা প্রোটেস্ট মিটিং হয়েছিল আর কি। সেই যে শহরের ছাত্রদের ওপর গুলি চলল, তারই প্রতিবাদে ওই একটু আধটু। স্যার স্যার এসব তো ছাত্ররা করবেই স্যার। বুঝলাম বুঝলাম, আটকানো যাবে না। তা বটে তা বটে, একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ দেখছি। হ্যাঁ, কিছু বললেন স্যার? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, না না না, কিছু বলিনি কিছু বলিনি। ও, আসলে ওই কলার কাঁদিটার কথা বলছিলাম আর কি। পেকে একেবারে টুস টুস করছে। মালিকে পাঠিয়ে দেবো কাল। আচ্ছা, চলি তাহলে। হ্যাঁ স্যার। তা ছেলেরা লেখাপড়া শিখুক, মাঠে খেলাধুলা করুক, হই হই করে বেড়াক। হ্যাঁ, কিছু বুঝলেন? আগে স্যার, ঠিকই বলেছেন। ইয়ে বলছিলাম কি, ওই বকেয়াটা যদি একটু মিটিয়ে দিতেন স্যার। হ্যাঁ, এখন যা টানাটানির বাজার, নইলে ইচ্ছে করে কি আর আটকে রাখি? সব চুকিয়ে দিলেই তো নিশ্চিন্ত হই শশাঙ্কবাবু। হ্যাঁ, তা জানি। আচ্ছা, দেখছি কদ্দূর কি করা যায়। ঠিক আছে। হ্যাঁ রে অতুল, চল রে। আরে গারোয়ানটা আবার কোথায় গেল? ডাক ডাক, ওকে ডাক। আগে আরে চল চল, ইস কত দেরি হয়ে গেল, চল রে। এই যে হুজুর ডেকে এনেছি। চল চল। ইস, রায়বাহাদুরের চলন্ত ফিটানের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন শশাঙ্ক শেখর। গাড়ির ধুলোটা অবধি অদৃশ্য হয়ে যাবার পরে ছাতাখানা বগলে নিয়ে নিজের বাড়ির দিকে পা চালালেন তিনি। হেডমাস্টারের ঘরেও এলেন না, তার ফাইলপত্র গোছালেন না, এমনকি স্টাফ রুমের কাউকে জানালেন না। একেবারে বিনা নোটিসে বাড়ি চলে গেলেন তিনি। যাওয়ার আগে শুধু দারোয়ানের হাতে একটা কাগজ ভাঁজ করে দিয়ে গেলেন, বলে গেলেন কাগজটা যেন গিরিনের হাতেই দেওয়া হয়। হেডমাস্টার মশাই চলে যাওয়ার পরেই স্টাফ রুমে গিয়ে গিরিন স্যারকে কাগজটা দিয়ে এসেছে দারোয়ান। স্টাফ রুমে তখন ঝড় উঠেছে। রায়বাহাদুরের আজকের ভাষণটা যে পরোক্ষ হুমকি, সে কথা আর কারও বুঝতে বাকি নেই। কিন্তু এর মধ্যেই স্কুল উঠিয়ে দেওয়ার কোনো সূত্র ছিল কিনা তারই চুলচেরা বিশ্লেষণ চলছিল স্টাফ রুমে। গিরিন সেখানে ছিল না। একটু দূরে বারান্দায় দাঁড়িয়ে এক মনে সুপুরি গাছটার দিকে তাকিয়েছিল সে। এমন সময় মঙ্গল দারোয়ান এসে গিরিনের হাতে
হেডমাস্টার মশাইয়ের দেওয়া কাগজটা দিয়ে তাড়াতাড়ি চলে যাবে, পিছন থেকে বড়দা ডাক দিল তাকে। হেড স্যার কোথায় রে মঙ্গল? তার গলা পাচ্ছি না। হ্যাঁ তাই তো, খেয়ালই করিনি। স্যার এখনো ফেরেননি নাকি? আগে তিনি বাড়ি চলে গেছেন। বাড়ি? সে কি, আমাদের কিছু না বলে? এই গিরিন, তুমি কিছু জানো নাকি? হে, তোমাকে কিছু বলেছেন? বলবেন, ওই জন্যই তো ডেকেছেন। এই যে এই কাগজটাই যেতে লিখেছেন। যাই, জামাই ষষ্ঠী খেয়ে আসি গে। গিরিন এই রকমই, তাকে কেউ কখনো বিশেষ সিরিয়াস হতে দেখেনি। একমাত্র মিটিংয়ের সময় মাইকের সামনে এসে সে যখন দাঁড়ায়, তখন যেন তার মুখ চোখ দিয়ে একেবারে আগুন ঝরে। রোগাপানা শ্যামলা ছেলেটার মধ্যে এত তেজ যে কোথা থেকে আসে, তার ছাত্ররা যেমন তা বোঝে না, তেমনি সহকর্মী মাস্টাররাও কেউই সে কথা বুঝতে পারেন না। মাইকের সামনে পড়লেই ছেলেটা একেবারে বদলে যায়। তার বক্তৃতা তো কথা নয়, যেন আগুনের গোলা। শহরের নেতারা যা পারেন না, গিরিন তা পারে। তার এক হাঁকে কম করে 100 ছাত্র তো আসবেই। বড় বড় স্কুলের মাস্টারমশাইরা পর্যন্ত মুগ্ধ হয়ে তার কথা শোনেন। আড়ালে আবডালে যে শশাঙ্ক শেখরও শোনেন না এমনটা নয়, তবে মুগ্ধ হতে বাধে তার। রোগা চিরচিরে মেয়েটার মুখখানা তখনই তার চোখের সামনে ভেসে ওঠে। তার একমাত্র মেয়ে, বিপ্লবের চেয়ে স্নেহের দায়টাই যে অনেক বড়। তিনি যে বাবা। গিরিনকে এর আগে অনেকবার বুঝিয়েছেন শশাঙ্ক শেখর, নরমে গরমে কিছু বলতে বাকি রাখেননি। রায়বাহাদুরের দয়ায় এই চাকরিটা পেয়েছে গিরিন। সুযোগ পেলেই সে কথা তাকে মনেও করিয়ে দেন। গিরিন শোনে, সব নিঃশব্দে শোনে। গুরুজনদের মুখে মুখে তর্ক করার স্বভাব তার নেই, কিন্তু গিরিনের এই চুপ করে থাকাটাই যে মেনে নেওয়া নয়, সেটাও বিলক্ষণ বোঝেন শশাঙ্ক শেখর। সোমবার স্কুলে মিটিংটার আগে পই পই করে সাবধান করে দিয়েছিলেন তিনি গিরিনকে। এমনকি তাকে মাইকের সামনে থেকে পর্যন্ত সরিয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাংলার আরো অসংখ্য মাস্টার আর ছাত্রদের ভিড় কাটিয়ে গিরিনের কাছে পৌঁছে যেতে পারেননি তিনি। তার আগেই রায়বাহাদুরের খোঁচর ওই অতুলটা নিজের চোখে সব দেখে ফেলেছে। এর ফল যে ভালো হবে না সে কথা বুঝে গিয়েছিলেন শশাঙ্ক শেখর, আর হলো ঠিক তাই। কিন্তু গিরিনকে কি আর বাঁধা যাবে? ধীর স্থির শান্ত ছেলেটা আসলে যে কতখানি দুর্বিনীত তা ভালোই জানেন শশাঙ্ক শেখর। গিরিন যে তারই ছাত্র। কথাগুলো ভাবতে ভাবতে কোন অতীতের ধুলোয় হারিয়ে গিয়েছিলেন শশাঙ্ক শেখর। স্যার, হুঁশ ফিরল গিরিনেরই ডাকে। স্যার, তুমি? এই যে মঙ্গল আমাকে কাগজটা দিয়েছে, আমাকে ডেকে পাঠিয়েছেন দেখলাম। বলুন স্যার। বসো। হ্যাঁ হ্যাঁ গো, শুনছো? গিরিন এসেছে, একটু চা জল খাবার পাঠাও। না না, থাক, ও সবার লাগবে না। একটা নিমকিও এখন পাঁচা না স্যার। সে খবর তুমি রাখো গিরিন। হ্যাঁ, এই আকালের বাজারটাকে বোঝো? ও মা, কেন বুঝবো না স্যার? বউ বাচ্চা নিয়ে ঘর করি তো। কেমন ঘর করো তা তো দেখছি। ঘর করার চেয়ে ঘর ভাঙতে তুমি ওস্তাদ। নেহাত মেয়েটার কথায় রাজি হয়ে এখন আমি পস্তাচ্ছি, হাড়ে হাড়ে পস্তাচ্ছি। নিজের ঘর, আমার ঘর, এমনকি এই স্কুলটাকে অব্দি লাটে তুলবে তুমি গিরিন, এই আমি বেশ বুঝতে পারছি। আমার অপরাধটা কি স্যার? তুমি কি আমার সঙ্গে ছেলে খেলা করছো গিরিন? তুমি কি করেছো সেটা তুমি জানো না? পই পই করে তোমাকে বলেছিলাম এসব ছাই ভস্য থেকে সরে এসো, সরে এসো। আরে বাবা, আপনি বাঁচলে বাপের নাম, আগে নিজে বাঁচো। তা না, কোথায় কি ঝামেলা তাই নিয়ে যত সব। ও ঝামেলা? কোনটাকে আপনি ঝামেলা বলছেন স্যার?
পুলিশের গুলিতে 3 জন স্পট ডেড, বাকি 4টে ছেলে হাসপাতালে জমির সঙ্গে লড়াই করছে। আরে রাখো তো তোমার ওইসব। স্যার, তারা সবাই ছাত্র, কারো না কারো ছাত্র তারা। আর আমি মাস্টার মশাই। আপনি হেডমাস্টার মশাই স্যার। থামো তুমি, তোমার ওই পলিটিক্যাল বুলি আমাকে শেখাতে এসো না, বুঝলে হে? অন্যের ছেলেদের ছেড়ে এবার নিজের ছেলেদের দিকে তাকাও। হাতে তো কানা করিও নেই, মাইনে হয় না, তারপর ওই ছোটটির মুখে কাল প্রসাদ দেবে তো, সেসব কথা ভাবো ভাবো। বেশ, বুঝলাম। শোনো গিরিন, আজ সন্ধ্যাবেলা রায় বাহাদুরের কাছে যাবে। তিনি সবটাই জানেন, সব শুনেছেন। তার সামনে বসে মাপ চেয়ে আসবে, বুঝেছ? তোমার এই সব পাগলামির জন্যে আমার মাইনেটা পর্যন্ত আটকে রেখেছেন রায় বাহাদুর। গিরিন বেরিয়ে এলো শশাঙ্ক শেখরের বাড়ি থেকে। গুরুজনের মুখের ওপর প্রতিবাদ সে কোনো দিন করে না, আজও করল না। তবে প্রতিবাদ করে না বলে যে সে সবটা মেনে নেয় এমনটা নয়। শ্বশুরমশাইকে নিজের পিতৃস্থানে বসাতে পারেনি বলেই আজও তাকে সে স্যার বলেই সম্বোধন করে। এই ব্যাপারটায় নিজের কাছে সে বেশ পরিষ্কার। শশাঙ্ক শেখরও জানেন এখান থেকে বেরিয়েই গিরিন রায় বাহাদুরের কাছে যাবে। মনে মনে ঠাকুরকে ডাকছেন শশাঙ্ক, সেখানে গিয়ে আবার যেন নতুন করে কোনো উৎপাত না করে ছেলেটা। সব ভালোই ভালোই মিটে গেলে গঙ্গা স্নান করতে যাবেন শশাঙ্ক শেখর। মজিলপুরে তখন সবে সবে সন্ধে নামছে। এমন সময় রায়বাহাদুরের বাড়ির দরজায় এসে দাঁড়ালো গিরিন। দারোয়ান গিয়ে অতুলকে ডেকে নিয়ে এলো। অতুল এসে বলল, ও আপনি তা কি চান? না না, তেমন কিছু না, রায় বাহাদুরের সঙ্গে একবার দেখা করতে চাই। দেখি, আজ সকাল থেকে তো খুব খাটাখাটুনি গেছে, বাবুর আবার শরীরটা ঠিক আছে। আপনি আসুন। আচ্ছা, এই দরজাটার সামনে দাঁড়ান, আসুন। বাবু বললে ভেতরে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হুজুর, কি চাই? ওই গিরিন মাস্টার এসছেন, আপনার সঙ্গে একবার দেখা করতে চাইছেন। হ্যাঁ, আমার সাথে? ওষুধ ধরবে জানতাম। হেডমাস্টার তার দোষ কাটাতে আমার কাছে পাঠিয়েছে রে। দে দে, পাঠিয়ে দে। যান। আচ্ছা। রায় বাহাদুর, নমস্কার। আরে এসো গিরিন, এসো। তা কি মনে করে? বসো, এই কৌচে বসো। আগে আজ আর বসার সময় নেই রায় বাহাদুর, আজকে একটু তাড়ায় আছি। হ্যাঁ, আপনাকে শুধু নেমন্তন্ন করতে এসেছি। নেমন্তন্ন? কেন হে, কিসের অনুষ্ঠান? আগে আমার ছোট ছেলেটার মুখে প্রসাদ দেব আগামীকাল, মানে ওই অন্নপ্রাশনের মতোই আর কি। আপনি এসে আমার ছেলেটাকে একবার আশীর্বাদ করে যাবেন। অন্নপ্রাশন? তা বেশ, কিন্তু আমি তো কোনো নেমন্তন্নে যাই না। আসলে বুড়ো শরীরে ওসব ধকল আর নিতে পারি না। না বললে শুনবো না রায় বাহাদুর, আপনাকে পায়ের ধুলো দিতেই হবে। সকাল সকাল গিয়ে ছেলেটাকে একটু আশীর্বাদ করে আসবেন, আর দুটো ফলমূল যা হোক একটু সেবা গ্রহণ করে আসবেন আর কি। এমন কিছু তো আর আয়োজন করতে পারিনি, তবে সবাই বড্ড আশা করে আছে। আপনি না গেলে সবাই বড় আঘাত পাবে। হ্যাঁ, এ তো বড় মুশকিলে ফেললে দেখছি। আমি এখন এই শরীর নিয়ে আগে খুব বেশি দূর তো নয়, এই 8 মাইলের মধ্যেই এই গরিবখানা। খুব বেশি কষ্ট হবে না রায় বাহাদুর। আচ্ছা, দেখি। আর হ্যাঁ, আর একটা অনুরোধ, খোকার জন্য হাতে করে কিছু আনবেন না দয়া করে। আসলে আমাদের বংশের একটা রীতি আছে, রক্তের সম্পর্ক ছাড়া অন্য কারো কাছ থেকে কিছু নিতে নেই। আপনি এসে শুধু আশীর্বাদটুকুই করে যাবেন। আচ্ছা, বেশ। এত করে বলছো যখন, তখন একবার ঘুরে আসবো না হয়। অতুল আমার সঙ্গেই থাকে,
তোমার বাড়ির রাস্তাটা ওকে একবার বুঝিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, কেমন? যে আজ্ঞে রায় বাহাদুর, আমি কৃতার্থ হলাম। আপনার আশীর্বাদ পেলে আমার ছেলেটা তরে যাবে। আচ্ছা, আসি তবে। আচ্ছা, এসো এসো। গিরিন চলে গেল। রায়বাহাদুর এবার নিশ্চিন্ত হলেন। ভাবলেন, যাক, ওষুধ ধরেছে। নাটের গুরু খোদ মিটমাট করতে এসেছে। তাকে এমন বিনয়ের সঙ্গে নেমন্তন্ন করল যে সেটা প্রায় গলবস্ত্রের সামিল। এই নেমন্তন্নে আবার গ্যাঁটের কড়িও কিছু খসবে না, বরং সঙ্গে মিষ্টি টিষ্টিও দিতে পারে। রায়বাহাদুরকে নেমন্তন্ন করলে তো এই সামান্য ব্যাপারটুকু করতেই হবে। রায়বাহাদুর এবার নিশ্চিন্ত, ঢিলটা ঠিক জায়গায় লেগেছে। পরদিন বেলা 10টায় রায়বাহাদুরের ফিটন এসে গিরিনের বাড়ির সামনে দাঁড়াল। এই অতুল, তোর আর নেমে কাজ নেই, তুই গাড়িতেই থাক, আমি যাব আর আসবো। ফিটন থেকে নেমে দাঁড়িয়ে বাড়ির চেহারাটা দেখে একটু আশ্চর্য হয়ে গেলেন রায়বাহাদুর। এ বাড়িতে তো কোনো উৎসবের চিহ্নই নেই। বাড়িটা যেমন ছোট তেমন পুরনো, আর তেমনই দিনহীন চেহারার। এমন লজ্জরে জীর্ণ কোনো একতলা বাড়ি চোখে দেখা তো দূরে থাক, এমন বাড়ি যে থাকতে পারে সে কথাও যেন বিশ্বাস হয় না রায়বাহাদুরের। এমন কথা তিনি কখনো কানেও শোনেননি। এ ধরনের বাড়ির বাসিন্দা যে তাঁকে সাহস করে নেমন্তন্ন করতে পারে তা তিনি ভাবেননি। রায়বাহাদুরের নাতির অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল, সানাই বেজেছিল, লোকে লোকারণ্য হয়েছিল, সাজগোজ খাওয়া দাওয়ার ধুম পড়ে গিয়েছিল। আর এখানে লোকজনের হই হট্টগোল, সানাই কিচ্ছু তো নেই, বরং উল্টে বাড়ির ভেতর থেকে একটা ছোট ছেলের কান্না ভেসে আসছে শুধু। গাড়ি থেকে নেমে অবাক হয়ে তাকিয়ে রইলেন রায়বাহাদুর। এই কোথায় এসে পড়লাম রে বাবা, কি অবস্থা! গাড়ির আওয়াজে গিরিন ইতিমধ্যেই বেরিয়ে এলো। আরে আসুন আসুন রায় বাহাদুর, হ্যাঁ আসুন আসুন। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। আজ অনুষ্ঠানের যথাসাধ্য আয়োজন করেছি। কোনো দোষ ত্রুটি হলে নিজ গুণে মার্জনা করবে। না না না, ঠিক আছে, দোষ আর কোথায়। আসুন আসুন রায় বাহাদুর, হ্যাঁ এই যে এই দিকে চলো। সাবধানে সাবধানে আসুন। বৈঠকখানার ভাঙা তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা শতরঞ্চির একটা প্রান্তে কুণ্ডলি পাকানো ঘেয় কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে খালি গায়ে জবুথুবু একটা মানুষ। মেঝেতে লোম ওঠা বিড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই ঘরে। তক্তপোষ ছাড়া বসবার আসন আছে আর একটা। কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালি মাখা একটা কাঠের চেয়ার। দিনে বৈঠকখানা হলেও ঘরটা যে রাত্রে শোবার ঘরে পরিণত হয় তা এক ঝলক দেখলেই বোঝা যায়। এছাড়াও তার প্রমাণস্বরূপ গুটোনো কাঁথা মশারির বান্ডিলটা জানলায় তোলা রয়েছে। সেটা তক্তপোষের নিচে ঢুকিয়ে আড়াল করে গোপন করে ফেলবার বুদ্ধিটা বোধহয় কারো মাথায় আসেনি। গিরিন বলল, আচ্ছা আলাপ করিয়ে দি রায় বাহাদুর, ইনি আমার বাবা। 2 বছর ধরে ভুগছেন। গত বছর ডাক্তার বলেছিলেন কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে, পেরে ওঠেনি। তা প্রায় 700-800 টাকার ব্যাপার, বোঝেনি তো, তাই ওইভাবে পড়ে থাকেন। আসুন রায় বাহাদুর। বাবা অনেক কিছু বলার চেষ্টা করবে, একটা শব্দও বুঝতে পারবেন না। বোঝার দরকারও নেই। আসুন ভেতরে আসুন। রায়বাহাদুরকে নিয়ে বাড়ির ভেতর দিকে চলল গিরিন। উঠোন পেরিয়ে যাওয়ার সময় এদিক ওদিক দেখতে লাগলেন রায়বাহাদুর, কিন্তু যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্নই কোথাও দেখতে পেলেন না তিনি। শুধু রোয়াকে একজন অল্প একটু হলুদ বাটছে দেখলেন। রায়বাহাদুরের বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় এটা তার সিকি ভাগও হবে না। আর যে বাটনা বাটছে তার পোশাকটা বাড়ির কাজের লোকের মতোই।
কিন্তু অনুমানে রায়বাহাদুরের মনে হলো এই বাড়িরই কেউ হবে। কাজের লোক রাখার সামর্থ্য গিরিনের নেই। ওপাশে রান্নাঘরে খুন্তি দিয়ে কড়ায় কোনো একটা তরকারি নাড়ছে দুটো শীর্ণ হাত, দুহাতে শুধু দুটো শাঁখা, আর কিচ্ছু নেই। চোখটা এবার রায়বাহাদুরের সেদিকে চলে গেল। আর তখনই কেমন করে যেন তিনি বুঝে গেলেন যে এই জীর্ণ শীর্ণ মেয়েটাই তার স্কুলের হেডমাস্টার শশাঙ্ক শেখরের মেয়ে, গিরিনের স্ত্রী। মাথা হেঁট করে এগিয়ে গেলেন রায়বাহাদুর। চারদিকে দেখতে দেখতে বুঝলেন ভিটেতে 4খানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরে ঘর মোটে 2খানা, আর আছে একটা নড়বড়ে রান্নাঘরের চালা। গোটা বাড়ি পরিক্রমা করিয়ে রায়বাহাদুরকে নিয়ে সব শেষে নিজের শোবার ঘরে এসে দাঁড়ালো গিরিন। সেখানেই একটা জলচৌকিতে পুরনো কার্পেটের আসন পেতে রায়বাহাদুরকে বসতে দিল সে। আসুন আসুন রায়বাহাদুর, এই যে এখানে বসুন। একটু গরম হবে, তবে একটু মানিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, আসলে এ বাড়িতে এর চেয়ে বেশি হাওয়া আপনি পাবেন না। না না, ঠিক আছে ঠিক আছে। গিরিনের অন্ধকার দমচাপা গুমোট শোবার ঘরখানার নমুনা দেখেই রায়বাহাদুর অন্য আর একটা ঘরের অবস্থাটাও ভালোভাবেই আন্দাজ করতে পারলেন। এ ঘরে বসে তার নিঃশ্বাস আটকে আসছিল। রায়বাহাদুরের এবার প্রবল অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে তিনি যেন একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে আটকা পড়েছেন, আর ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধ যেমন তাকিয়ে থাকে, তার দিকেও তেমন শান্ত নির্বিকার ভঙ্গিতে চেয়ে আছে গিরিন। সেই ছোট ছেলে বা মেয়ের কাঞ্চেরা কান্নাটা এখন খুব কাছে বলে মনে হচ্ছে তার। বোধহয় পাশের ঘরটাতেই আছে সে। খানিকটা কৌতূহলী হয়েই রায়বাহাদুর জানতে চাইলেন, এই এত জোরে কে কাঁদছে? ছোট ছেলেটা কাঁদছে। ওরই আসলে মুখে ভাত। বোধহয় জ্বর আসছে। আসলে জ্বর আসার আগেও এমন করে চেঁচায়। জ্বর? কত জ্বর? না, তা ঠিক বলতে পারবো না, তবে ওই আগুন থেকে নামালে যেমন ছ্যাঁকা লাগে, ওর গাটা ততটাই গরম হয়ে ওঠে। ওরে বাবা, তাহলে তো খুব সমস্যা দেখছি। আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন। সবাই বলে যে ডাক্তারি পাশ করেননি বটে, কিন্তু আপনার ওষুধ একেবারে অব্যর্থ। ছেলেটাকে একটু দেখে ওষুধ দিন না রায়বাহাদুর। বিনা চিকিৎসায় ছেলেটা মরতে বসেছে যে। দেখুন না একটু। আমি না না, আমি তেমন কিছু। একটু বসুন রায়বাহাদুর। আপনি যখন স্বয়ং হাজির, তখন আর ছেলেটাকে বেঘরে মরতে দিই কেন? দাঁড়ান দাঁড়ান, আপনার বৌমাকে ডাকি। ওগো শুনছো? খোকাকে নিয়ে শিগগির এসো। আহা, আরে দেরি করো না, এসো তাড়াতাড়ি। কিন্তু আমাকে দেখিয়ে তো কোনো ফল হবে না। দেখো, আমি ডাক্তারের কিছু। আপনাকে দেখিয়ে ফল হবে না? কি বলছেন রায়বাহাদুর? আপনার আশীর্বাদ পেলে বনের বাঘ মানুষ হয়ে যায়, আর এ তো কচি ছেলে। আর সেই সঙ্গে চন্নামের তো যদি 2 ফোঁটা দিয়ে দেন, ছেলেটার জ্বরটা একটু জুড়োয় আর কি। আহা, যেমন আছো তেমন এসো না। নিজের লোকের সামনে আবার সাজতে হয় নাকি? আর আছে তো সেই বিয়ের কাপড়খানা, দেখো সেটা যেন আবার পরে এসো না। একটা কচি কঙ্কাল বুকের কাছে ধরে পাশুটে রঙের রোগা একজন বউ দরজা দিয়ে ঢুকল। এক নজর তাকিয়েই রায়বাহাদুর টের পেলেন পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়িটি সে পরে আসেনি। তাহলে তার বউয়ের যে একটাও ভদ্রস্থ কাপড় নেই, সেটাই কায়দা করে তাকে শুনিয়ে দিল গিরিন। হ্যাঁ, এই বউটিই বোধহয় রান্নাঘরে কাজ করছিল। শাঁখা পড়া 2 লিকলিকে হাত দেখেই নিঃসন্দেহ হলেন রায়বাহাদুর। তুমি সেদিকে তাকিয়ে মাথাটা ঝিমঝিম করে উঠল এবার তার।
রায়বাহাদুরের ভয় করতে লাগলো। কচি ছেলেটার চেয়ে হয়তো একটা কঙ্কালের গায়ে একটু বেশি লাবণ্য আছে। ছেলেটার পাঁজর বের করা খাঁচার মতো দেহটার দিকে আর তাকিয়ে থাকতে পারলেন না রায়বাহাদুর। মুখ ঘুরিয়ে নিলেন তিনি। গিরিন কিন্তু নির্বিকার, বেশ বিনয়ী, কিন্তু ব্যস্ত গলায় বলল, বলছি খোকাকে ওই রায়বাহাদুরের পায়ের সামনে শুইয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই রাখো না। না না, এখানে রেখো না বৌমা, তুমি ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। দোহাই, আপনি নিষেধ করবেন না। আপনার পায়ের সামনে রাখলে ছেলেটার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে রায়বাহাদুর। বউটি যে কি করবে ভেবে পেল না। রায়বাহাদুরের উলের মোজা আর পালিশ করা দামি চকচকে জুতো পরা পায়ের কাছে তার বুকের খোকাকে রেখে দেবে কি না জানে না সে। ইতস্তত করে বড় বড় জিজ্ঞাসু চোখ তুলে সে রায়বাহাদুরের মুখের দিকে তাকালো। এত শীর্ণ বউটি, এমন শুকনো বিবর্ণ, তার রক্তশূন্য মুখ, কিন্তু তার রূপ দেখে ভেতরে ভেতরে মুচড়ে ওঠেন রায়বাহাদুর। তার বাড়ির মেয়েরা ফুলি ঝিটা পর্যন্ত যেন শুধু মেয়েদার মাংস। আর গিন্নির কথা তো ধর্তব্যই নয়, তিনি তো প্রায় গোলাকার। তার মেজ মেয়ে আর মেজ ছেলের বউ রোগা ছিপছিপে, বড় ছেলের বউটাও ছিপছিপে ছিল বিয়ের সময়, আজকাল মোটচ্ছে। গিরিনের ক্ষীণাঙ্গী বউটির দিকে তাকিয়ে একের পর এক তার বাড়ির সব মেয়েদের চেহারাগুলো রায়বাহাদুরের চোখের সামনে যেন ঝলকে ঝলসে উঠল। বউটির দিকে তাকিয়ে রায়বাহাদুর বোঝেন সত্যিকারের রোগা ক্যাংটা তরুণীর দিকে দুদণ্ড তাকিয়ে থাকতে ইচ্ছে করছে তার। ছেলে কোলে বউটা তখন চুপ করে দাঁড়িয়ে আছে দেখে গিরিন আবার তাকে তাড়া লাগায়। আরে রাখো না রে বাবা, রাখো না, দাঁড়িয়ে দেখছো কি হাঁ করে? রাখো। আরে সময় নষ্ট করো না, ছেলেটার আজ মুখে ভাত। রাখো রাখো, ওনার পায়ের কাছে রাখো। কি করছো? তাহলেই সব হবে। কত বড় মানুষ উনি জানো? দিন না রায়বাহাদুর, দুফোঁটা ওষুধ ছেলেটাকে দিন না। না না, হাজুর মুখে আমি ওকে ওষুধ দিতে পারবো না, ওর ভালো চিকিৎসার দরকার। ওকে তুমি ভালো ডাক্তার দেখাও মা, ডাক্তারই ওকে ভালো করবেন। তুমি নিয়ে যাও। বিনা ফিতে আর কোন ডাক্তার দেখবেন বলুন? ভয় করে রায়বাহাদুরের, মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে তার। গিরিন তার সঙ্গে এভাবে আর কতক্ষণ খেলা করবে কে জানে, বুঝতে পারেন না রায়বাহাদুর। তারপর এই বর্বর নিষ্ঠুর খেলার শেষে কি বা ঘটবে তাও তো জানা নেই রায়বাহাদুরের। এরা বিপ্লবী, এরা খুনে, এরা সব করতে পারে। শশাঙ্কর জামাই বলে, তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একা এই ছদ্মবেশী খুনের খপ্পরে এসে পড়ে কি বোকামিটাই না তিনি করেছেন। বাইরে থেকে অমূল্যকে ডেকে নেবেন নাকি? তাকে যে নিজেকে বাঁচাতেই হবে এবার। অবশ্য কার্যসিদ্ধির কৌশল তার মজ্জাগত। কয়েক মুহূর্ত এবার মাথা হেঁট করে বসে রইলেন রায়বাহাদুর, দীর্ঘশ্বাস ফেললেন। তারপর হাতের তালুতে নিজের কপাল মুছে নিয়ে মুখ তুলে বললেন, খোকাকে শুয়ে দাও গে মা, যাও যাও। দেখো, গিরিন আমার ছেলের মতো। তোমার কোনো ভাবনা নেই বৌমা, আমি ওর চিকিৎসার ভার নিলাম, একদম চিন্তা করো না। আমি এক্ষুনি গিয়ে ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আজ তাহলে উঠি? না না, সে কি কথা? হ্যাঁ, খালি মুখে চলে গেলে আমাদের অকল্যাণ হবে যে। আপনার মতো মানুষ যখন পায়ের ধুলো দিয়েছেন একবার, দুটো ফলমূল অন্তত মুখে দিয়ে যান। এখন আবার খাওয়া দাওয়া? আসলে রোদটা খুব চড়েছে তো। আচ্ছা, তা আর কোনো নিমন্ত্রিত কি? আগে আর কাউকে বলিনি, ইচ্ছে ছিল বলবার,
ভেবেছিলাম ওনার হাতের দুগাছা চুড়ি তোলা আছে, তার একটা বেচে দিয়ে কয়েকজনকে বলবো। স্কুল মাস্টারের স্ত্রীর হাতে শাঁখা থাকলেই ঢের। কিন্তু তারপর ভাবলাম ছেলের মুখে ভাতে শেষ সম্বলটুকুও খোয়াবো। তার চেয়ে বরং থাক ওই সম্বলটা। ও মাসেও পুরো মাইনে না পেলে উপোসটা অন্তত ঠেকানো যাবে এটা দিয়ে। গিরিনের উদ্দেশ্যটাই ধরতে পারছেন না রায়বাহাদুর। অনেক মানুষ দেখেছেন তিনি জীবনে, অনেককে ভিক্ষা চাইতেও দেখেছেন, কিন্তু নিজের দুর্দশা দেখিয়ে তার দয়া জাগাবার সাধ থাকলে কেউ কি চোখে এভাবে আঙুলের খোঁচা দিয়ে দেখায়? গিরিন কি পাগল? রায়বাহাদুরকে নিঃশব্দে এমন ব্যঙ্গ করে যাচ্ছে কেন সে? তার কি চাকরি যাওয়ারও ভয় নেই? বিনয় কি এতটা উদ্ধত হতে পারে? কাল টিচারদের সবাই কিচ্ছু না বলে গিরিন যেন ঘাড় ধরে তাকে বাড়ি টেনে এনে প্রতিবাদ জানাচ্ছে। আজ নিঃশব্দে তাকে খোঁটা দিচ্ছে, কিন্তু কেন করছে সেটা কিছুতেই মাথায় ঢুকছে না রায়বাহাদুরের। এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না, এতে বরং বিপদ আরো বাড়বে। ভেতরে ভেতরে আগুন হয়ে উঠছেন রায়বাহাদুর, আর ভেতরে যতটাই জ্বলে উঠছেন মুখে ঠিক ততটাই সহানুভূতি আনার চেষ্টা করে বললেন, তোমার অবস্থা এতটা খারাপ তো জানতাম না গিরিন। তুমি একটা কাজ করো, একটা অ্যাপ্লিকেশন দিও, ও মাস থেকে 10 টাকা আমি মাইনে বাড়িয়ে দেবো। তুমি ভালো পড়াও শুনেছি, আর বাকি মাইনেটাও বরং পাইয়ে দেব তোমায় সোমবার। না না স্যার, এই কাজটা করবেন না। লোকে বলবে ছেলের মুখে ভাতের ছলে আপনাকে বাড়িতে ডেকে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছে, আর তার সাথে বাকি মাইনে আদায় করেছে। এইভাবে আমার সর্বনাশ করবেন না স্যার। এবার চুপ করে যান রায়বাহাদুর। ঢোক গিলতেও পারছেন না তিনি। এ ঘরের যে অসীম দৈন্য এতক্ষণ ভিখারির মতো তার সামনে হাত পেতেছিল, তাকে পীড়ন করছিল, এবার সেটা যেন দাবিদারের শাসানির মতো ফুঁসে উঠেছে। উঠোনে 3টে উলঙ্গ ছেলে মেয়ে ধুলোমাটি নিয়ে খেলা করছে। খেলাটা যেন ওদের ছল, আসলে ওরা রায়বাহাদুরকে যেন অবজ্ঞা করছে। ও ঘরে জ্বরে পুড়ে যাওয়া ছেলেটার কান্না এবার ঝিমিয়ে এসেছে, কিন্তু সেও যেন ভয় দেখাচ্ছে রায়বাহাদুরকে। কান্না নিস্তেজ হয়ে আসাটা যেন বাচ্চাটার মৃত্যুর ঘোষণা। কান্না থামিয়ে দিয়ে সে যেন বলতে চাইছে যে সে মরে যাবে, আর মরে গিয়ে তাকে দায়ী করে রেখে যাবে। রায়বাহাদুর এবার আর বসতে পারলেন না। কোনো মতে 2টো ফলের কুচি আর একটা সন্দেশ মুখে দিয়ে বেরিয়ে আসতে গেলেন। বৈঠকখানা দিয়ে আসার সময় সেই জরাজীর্ণ মানুষটা ঝুলে পড়া চোখ দুটো খুলে কোনো মতে তাকাতে চেষ্টা করলো একবার তার দিকে। এক পলক সেদিকে দেখেই হনহন করে বেরিয়ে আসেন রায়বাহাদুর। এই নিঃশব্দ শাসানি আর বিপ্লব থেকে তাকে বাঁচতেই হবে। প্রায় দৌড়ে এসে ফেটানো বসলেন। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সোমবার বরখাস্তের নোটিশ পেল গিরিন। এ ঘটনা তার জানাই ছিল। ক্ষমতা থাকলে নিশ্চয়ই তাকে ফাঁসি দেওয়াতেন রায়বাহাদুর। মনে মনে খুব একচোট হেসে নিল গিরিন। বরদা মাস্টার ছুটে এসে বললেন, এই গিরিন, এই শুনলাম তোমাকে নাকি বরখাস্ত করা হচ্ছে। কেন ভাই, সেদিনের সেই মিটিংয়ের জন্য নাকি? মিটিং? আরে না না, ওসব না। আসলে আমি যতক্ষণ সামনে থাকবো ততক্ষণ রায়বাহাদুর ভয় পাবেন, বুঝলে তো? তাই নির্ভয়ে থাকবেন বলে এই গিরিন মাস্টারকে সরিয়ে দিলেন। বুঝেছ এবার? ভয়? কিসের ভয়? গিরিন, তোমার কথা কিচ্ছু বুঝতে পারলাম না, একটু খোলসা করে বলো তো। বুঝেও আর কাজ নেই। হ্যাঁ, একটা কথা জেনে রাখো, এবার থেকে আর মাস্টারদের আদর্শ এবং দারিদ্র্য নিয়ে খুব বেশি ডায়লগ তোমাদের হজম করতে হবে না ভাই। এটাই বা আর কম কি? আচ্ছা
চলে। রাজমাতা স্কুলের উঠোনে হাঁ করে দাঁড়িয়ে রইলেন বরদা মাস্টার। গিরিন যে কি বলে গেল তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলেন না তিনি। তবে অবাক হয়ে গিরিনকে দেখতে লাগলেন বরদা। এইমাত্র যেন রাজ্য জয় করে কোনো রাজপুত্তর চলেছে, শুধু পক্ষীরাজটাই জানে। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প টিচার। এই সপ্তাহের প্রশ্ন, রায় বাহাদুরের বাড়িতে কেন গিয়েছিল গিরিন? গত সপ্তাহের স্বামী গল্পের প্রশ্ন ছিল সৌদামিনীর ছোট দেওরের নাম কি? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সুমনা দে, সঙ্গীতা রায়, সহেলি, প্রিয়া দে, অভিজিৎ সরকার, বৃষ্টি, রিয়া বাগ, মেঘা, সৌমেন মান্না, অরুণিমা বিশ্বাস। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।